আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোষ নিয়ে। তোমরা হয়তো বা ক্লাস 6 থেকে কোষ কী জিনিস সেটা জেনে আসতেছো। আমি আজকে কোষটাকে এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে একজন ক্লাস 6-এর স্টুডেন্ট থেকে শুরু করে একজন ইন্টারের স্টুডেন্ট পর্যন্ত মোটামুটি জিনিসটা খুব সহজে বুঝতে পারে। প্রথমত আমি তোমাদের কোষের পরিচয়টা দিতে চাচ্ছি। রবার্ট হুক থেকে শুরু করে বর্তমানে এই 21 শতাব্দীতে এসে আমরা কোষ সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারি। তো দেখো, আমি তোমাদেরকে কোষটাকে বোঝার জন্য একটুবারে রভাবে আলোচনা করবে একটু। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে দেখবা এবং কোষ সম্পর্কে একেবারে ডিটেলসে জানতে পারবো। তাহলে কোষ আমি যদি এভাবে চিন্তা করি, একটা রুমের কথা চিন্তা করি, দেখবা অনেকগুলা ইট দিয়ে আমাদের হচ্ছে একটা রুম, একটা বিল্ডিং গঠিত। কিন্তু তুমি যখন একদম রাফলি দেখার চেষ্টা করবা, তুমি কিন্তু সেই ইটগুলোকে দেখতে পাবা না, কিন্তু সেই ইটগুলো কিন্তু এখানে আছে। ঠিক সিমিলারলি যদি আমরা চিন্তা করি যে আমাদের বডি, এই যে গাছপালা যেগুলোর ভিতরে প্রাণ রয়েছে, এই সব কিছু আসলে কোষ দিয়ে গঠিত। অর্থাৎ আমি যদি সেগুলোকে একটা ইট মনে করি, দেখবো অনেকগুলো ইট একটার পর একটা একটার পর একটা, ঠিক সিমিলারলি অনেকগুলো কোষ একটার পর একটা দিয়ে আমাদের এই বডি গঠিত। যখন আমি আমার বডিকে জুম আউট করব, দেখবো যে এখানে অনেকগুলো কোষ রয়েছে, ঘরের মতো। অর্থাৎ কোষ, যার অর্থই হচ্ছে প্রকোষ্ঠ বা ঘর, অর্থাৎ ছোট ছোট ঘর দিয়ে আমাদের বডি গঠিত। ঠিক এই সিমিলারলি আমাদের যে উদ্ভিদ রয়েছে, গাছপালা, এগুলোও ছোট 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 ঘর দিয়ে গঠিত, সেগুলোকে আমরা কোষ বলি। এখন দুই ধরনের কোষ রয়েছে, একটা হচ্ছে আদিকোষ, আরটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ কি এবং প্রকৃত কোষ কি সেটাও আমরা জানবো আস্তে আস্তে। এখন আমি এই যে আমাদের বডি, প্রাণী কোষ এবং যে উদ্ভিদ কোষ, এই দুইটারই গঠন আমি এঁকে রেখেছি। এটার বিস্তারিত আমি পড়াবো এবং এদের মধ্যে পার্থক্য পড়াবো। কেন উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়, কেন উদ্ভিদও কোষ দিয়ে তৈরি, আমরাও কোষ দিয়ে তৈরি, উদ্ভিদ দেখতে একরকম, আমরা একরকম, এবং উদ্ভিদের কাজগুলো ভিন্ন, আমাদের কাজগুলো ভিন্ন। দেখবেন উদ্ভিদ কিন্তু খাবার তৈরি করে, কিন্তু আমরা খাবার তৈরি করতে পারি না। কিন্তু কথা হচ্ছে ওরাও তো কোষ দিয়ে তৈরি, আমরাও কোষ দিয়ে তৈরি। তাহলে ওরা খাবার তৈরি করতে পারে, আমরা পারি না। আবার দেখো না, ওরা কালারফুল, পাতাগুলো সবুজ, স্ট্রাকচারগুলো অনেক বেশি হার্ড, শক্ত, কিন্তু আমাদের স্ট্রাকচার তেমন একটা হার্ড না। তাহলে এই যে পার্থক্যগুলো, এগুলো অবশ্যই কোনো না কোনো এখানে রিজন রয়েছে। আমরা যখন সূক্ষ্মভাবে কোষের গঠনটা পড়ব, তখন বুঝতে পারবো আসলে কোষের কোন কোন জিনিসের পার্থক্যের জন্য উদ্ভিদ আর আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। সো এখন আমি প্রথমে তোমাদের উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তোমরা যদি ভালো করে এই ক্লাসটা করো, আশা করি কোষ নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখন আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ঝিল্লি, তার আগে আমি প্রাচীর জিনিসটা বোঝাই। প্রাচীর মানে হচ্ছে দেওয়াল। প্রাচীর মানে কি বললাম? দেওয়াল বা ওয়াল। তাহলে আমি বলতেছি, দেখো প্রাচীর মানে কি? প্রাচীর মানে হচ্ছে দেওয়াল বা ওয়াল। আরেকটা দেখো, তাহলে এখন এই যে আমি যদি এখানে খেয়াল করি, দেখো এই কোষের বাইরে একটা প্রাচীর রয়েছে। এই যে এই কোষের, উদ্ভিদ কোষের বাইরে একটা দেওয়াল রয়েছে, সে দেওয়ালটা হচ্ছে প্রাচীর। প্রাচীর মানে দেওয়াল, দেওয়াল যে কথা, প্রাচীর একই কথা। এখন এই দেওয়ালটা কার? কোষের। তা আমি বলতে পারি সেটা হচ্ছে কোষ প্রাচীর। তাইলে কোষ প্রাচীর হচ্ছে, কোষ প্রাচীর মানে দেওয়াল বা ওয়াল। তাহলে এই যে তোমার হচ্ছে দেওয়ালটা কার? কোষের। এটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক এখন তুমি বলতে পারো প্রাণী কোষের, অর্থাৎ আমরা যেহেতু প্রাণী, গরু ছাগলগুলো প্রাণী, ওদের কি কোষ প্রাচীর আছে? আমরা দেখতে পাচ্ছি ওদের কোষ প্রাচীর নাই। থাকলে আমি এখানে যেমন ব্ল্যাক কালার দিয়ে লিখতাম, এখানেও ব্ল্যাক কালার দিয়ে লিখতাম, কিন্তু তো আমাদের প্রাণী থেকে কোষ প্রাচীর নাই। আচ্ছা, এখন এরপরে যে আমরা সবুজ কালার একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় কোষঝিল্লি।
কোষ ঝিল্লি। ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে হচ্ছে পর্দা। ঝিল্লি মানে হচ্ছে পর্দা, অর্থাৎ কোষের ভিতরে যে এই ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা আবরণ। এই যে কোষের যে আবরণ মানে ঝিল্লি। তাই এই কোষের আবরণকে বলা হয় কার ঝিল্লি? কোষের ঝিল্লি, তাই কোষ ঝিল্লি বলা হয়। আবার ঝিল্লি মানে পর্দা মানে আবার মেমব্রেনও বলা হয়। অর্থাৎ তোমার হচ্ছে ঝিল্লি বলা যে কথা, পর্দা বলাও সেই কথা, আর মেমব্রেন বলাও একই কথা। অর্থাৎ আমি যেখানে কোষ ঝিল্লি বলতেছি সেখানে কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন বলতে পারি। এটা হচ্ছে পর্দা, কোষের পর্দা, যেটা তার ইম্পর্টেন্ট অর্গানেলগুলোকে অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলোকে সুরক্ষা করে, সেফ রাখে। এই যে কোষ ঝিল্লি বা কোষের পর্দা, এটা যেমন উদ্ভিদ কোষে রয়েছে, ঠিক সিমিলারলি প্রাণী কোষে রয়েছে। এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি বা কোষের পর্দা। কিন্তু উদ্ভিদ কোষে গাছালি যেগুলো আর কি, সেগুলোতে তোমার কি রয়েছে? কোষ প্রাচীর রয়েছে। ফলে উদ্ভিদগুলো একটু হার্ড হয়, একটু শক্ত হয়। আরো কিছু রিজন রয়েছে যদিও। তারপর হচ্ছে তোমার হচ্ছে এর ভিতরে কোষ প্রাচীর মানে কোষের যে দেওয়াল, আমাদের বিল্ডিং এর চারদিকে কোষের দেওয়াল থাকে না, ওয়াল থাকে না, বিল্ডিং এর বাইরে ওয়াল, ঠিক সিমিলারলি এই উদ্ভিদ কোষের বাইরে একটা দেওয়াল থাকে। সে দেওয়ালকেই বলা হয় আসলে কোষ প্রাচীর। প্রাচীর মানে দেওয়াল। এখন কিন্তু সেটা প্রাণী দেহে নাই, মানে আমাদের নাই, গরু ছাগলের নাই, যেগুলো প্রাণী। এখন দেখো, তাহলে আমরা কোষ ঝিল্লি বুঝলাম, কোষ প্রাচীর বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে কোষ গহ্বর। দেখো, কোষ গহ্বর মানে গর্ত, মানে ফাঁকা স্থান। যদি এটা ফাঁকা থাকে না, এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বর, এটা যদি গহ্বর বলা হচ্ছে, এবং গহ্বরটা হচ্ছে কোষের, তাই সেটাকে আমরা বলতে পারি কোষ গহ্বর। দেখো, আমরা তিনটে জিনিস শিখে ফেলছি, কোনো মুখস্থ করা লাগে নাই। কোষ ঝিল্লি মানে কি সেটা বুঝেছি, কোষ প্রাচীর মানে বুঝেছি, এবং কোষ গহ্বর মানে বুঝেছি। দেখো, উদ্ভিদ কোষে অনেক বড় একটা কোষ গহ্বর আছে। তোমরা দেখো, প্রাণী কোষে আমি কোনো গহ্বর দেখতে পাচ্ছি না। আসলে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও এটা ছোট যে অনেক নগণ্য বলতে পারি। তাহলে আমরা তিনটা জিনিস অলরেডি জেনেছি। এখন আমরা এই কোষের যে সেন্টার, কেন্দ্র, সেটা নিয়ে যাবো। মনে আছে তোমরা যখন পরমাণু পড়েছিলা, পরমাণুর যে কেন্দ্রে যেটা ছিল, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, সেটাকে আমরা কি বলেছিলাম? সেটা হচ্ছে নিউক্লিয়াস, মানে কেন্দ্র। ঠিক সিমিলারলি আমাদের কোষের তোমার হচ্ছে যে কেন্দ্রটা রয়েছে, সেই কেন্দ্রকে বলা হয় তোমার হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ এই যে সম্পূর্ণ যে এটাকে বলা হয় তোমার হচ্ছে কি? নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়াস। আমি একটু লাল কালার দিয়ে লিখতেছি। দেখো, নিউক্লিয়াসটা আমাদের উদ্ভিদ কোষে রয়েছে, প্রাণী কোষে রয়েছে। তাহলে মানে এই যে সম্পূর্ণটা, এখানে তুমি দেখতেছো লাল কালারের যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এবং তোমার হচ্ছে এখানে এই যে সুতার মতো কতগুলো জিনিস দেখতে পাচ্ছি আমরা, কালো একটা অংশ। ঠিক সিমিলারলি এখানেও এই সম্পূর্ণটাকে বলা হয় নিউক্লিয়াস। এখন তোমরা বলতে পারো, স্যার এটা এরকম কেন? কোষ প্রাচীর। এখন তোমার নাম কি? মনে করো আব্দুল্লাহ, মনে করো সাবেদ বা সামিয়া, হোয়াটএভার। তাহলে দেখো, তোমার নাম সামিয়া কেন, আব্দুল্লাহ কেন? তোমার নাম, তাই তো। এখন তোমাকে সামিয়া বললে তোমাকে এভাবে চিনবো, আব্দুল্লাহ বললে এভাবে চিনবো, সজীব বললে এভাবে চিনবো। ঠিক সিমিলারলি আমরা জানি আমাদের বডিকে যখন আমি জুম আউট করবো, আমি অনেকগুলো কোষ দেখতে পাবো। তুমি সেটা গাছকেও জুম আউট করলে দেখতে পাবো। এখন সেগুলো অনেকটা ঘরের মতো, তাই এগুলোকে সেল বলি। সেল, তাই সেল নাম দিলাম একটা চিনার জন্য আর কি। এখন এই সেলকে যখন আমি জুম করব, কোথায়? অনুবিজ্ঞান যন্ত্রে। এবং জুম করব, তখন তোমার হচ্ছে আমি এরকম কতগুলো কোষীয় অঙ্গাণু দেখতে পাবো, অর্থাৎ কোষের ভিতরে। এই যে কোষীয় অঙ্গাণুগুলো আমরা বিভিন্ন নাম দিতে হবে, কারণ ওদের বিভিন্ন বিভিন্ন কাজ রয়েছে, চিনার জন্য, গবেষণার জন্য, জানার জন্য। তাই এটার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস বললে আমরা এটা চিনবো এইভাবে। এটা হচ্ছে কোষের তোমার হচ্ছে কেন্দ্র। যখনই বলবে নিউক্লিয়াস কি কোষের ক্ষেত্রে, সেটা আমি কেন্দ্র হিসেব করব। নিউক্লিয়াস কেন? নাম, তাই নাম চিনবা, জাস্ট বৈশিষ্ট্যগুলো জানলে হয়ে যাবে। ব্রেনকে এইভাবেই তুমি ফিড করো, খাওয়াও, যে এটার নাম, যেমন আমাদের নাম। আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে জিনিসগুলো আর সহজ হয়ে যাবে। এখন
এই নিউক্লিয়াসকে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। তোমরা আমার সাথে থাকো, আমি কোর্সটাকে এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে কেউ এভাবে এর আগে করায় নাই, বা করালো এটা তো ভালোই। এখন দেখো, এখন আমরা নিউক্লিয়াসকে একটু ভেঙে ভেঙে জানার চেষ্টা করব, কারণ নিউক্লিয়াসের ভিতরেও অনেক জিনিস রয়েছে। এখন দেখো, এই নিউক্লিয়াসের একটা আমরা পর্দা দেখতে পাচ্ছি। এই দেখো না, এই নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ঘিরে রাখছে। এখন পর্দাকে আমরা কি বলি? ঝিল্লি বলি অথবা মেমব্রেন বলি। এই যে মেমব্রেনটা বা পর্দাটা, এটা কার? এটা নিউক্লিয়াসের। তাই আমরা এই পর্দাটাকে আমি বলতেছি সম্পূর্ণটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সম্পূর্ণটার এই যে এটাকে বলা হয়, এটা হচ্ছে যেহেতু পর্দাকে বলা হয় ঝিল্লি বা তোমার হচ্ছে মেমব্রেন। এটা মেমব্রেনটা কার? নিউক্লিয়াসের। তাই আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন। এটা যেহেতু নিউক্লিয়াসের পর্দা, তাই আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে পর্দা বা ঝিল্লি। পর্দা কার? নিউক্লিয়াসের। তাই নিউক্লিয়ার মেমব্রেন। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এরপর দেখো, এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে একটা ছোট ছিদ্র দেখা যাচ্ছে। ছিদ্র শব্দটা ব্যবহার করা হয় আসলে বড় কিছুর ক্ষেত্রে। যদি বড় একটা তোমার হচ্ছে একটা নালী থাকে বা গর্ত থাকে, এক্স্যাক্টলি গর্তও না, এগুলো যদি খুবই ছোট হয় তখন সেটাকে বলা হয় রন্ধ্র। এখন এই রন্ধ্র অর্থাৎ দুইটা, এই যে তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ পর্দার মাঝখানে যে একটা তোমার একটা গর্ত হুল রয়েছে, এই যে এটা কার? এই যে গর্ত বা ছিদ্রকে বলা হয় তোমার হচ্ছে রন্ধ্র, কারণ এগুলো খুবই ছোট। এখন এই যে রন্ধ্রটা এক্স্যাক্টলি কার? এই রন্ধ্রটা হচ্ছে নিউক্লিয়াসের। তা আমরা এটা বলতে পারি নিউক্লিয়ার রন্ধ্র। তা আমরা বলতে পারি এটাকে বলতে পারি এই যে এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা দেখো নিউক্লিয়ার মেমব্রেন বুঝলাম, নিউক্লিয়ার রন্ধ্র বুঝলাম। এটা কিন্তু সিমিলারলি দেখো সেম জিনিস। এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে পুরোটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন মানে পর্দা। এই যে নিউক্লিয়াসের যে পর্দাটা, এরপর হচ্ছে দুইটা পর্দার মাঝখানে তোমার হচ্ছে কি রয়েছে? ছিদ্র রয়েছে, সেটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। রন্ধ্র, ছিদ্র। এখন দেখো সেম জিনিস, এটা আমাদের প্রাণীকোষেও রয়েছে। এখন এরপরে ভিতরে আমরা কতগুলো সুতার মতো জিনিস দেখতে পাচ্ছি। এই যে কালারগুলো, এই যে এগুলো এরকম সুতার মতো জিনিস দেখতে পাচ্ছি, এবং এগুলো হচ্ছে রঙিন। এগুলোকে বলা হয় ক্রোমাটিন। এগুলো কি বলা হয়? ক্রোমাটিন। আসলে ক্রোম মানে হচ্ছে রঙিন। এই যে দেখো এই সুতাগুলো হচ্ছে রঙিন, আমি রঙিন করে এঁকেছি। এই ক্রোম মানে আসলে হচ্ছে রঙিন। তুমি এই যে তোমার মোবাইলে ক্রোম আছে না, এই দেখো বিভিন্ন কালারের রঙিন। আসলে ক্রোম অর্থে হচ্ছে রঙিন। তাহলে ক্রোম মানে হচ্ছে রঙিন। আর টিন মানে হচ্ছে সুতা। এই যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে রঙিন সুতাগুলো রয়েছে, এই যে রঙিন সুতাগুলো রয়েছে, সেই রঙিন সুতাগুলোকে বলা হয় ক্রোমাটিন। ক্রোম মানে হচ্ছে রঙিন, আর টিন মানে হচ্ছে সুতা। অর্থাৎ রঙিন সুতাকেই ক্রোমাটিন বলা হয়। এই ক্রোমাটিন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, এই যে নিউক্লিয়াসের ভিতরে। আচ্ছা, তোমরা এরকম বলো না যে ডিএনএ টেস্ট, যে অমুকের ডিএনএ টেস্ট করেছে, ডিএনএ টেস্ট করে দেখেন না সে এই ক্রাইমের সাথে তোমার হচ্ছে লিঙ্কের আছে কিনা। এই যে ডিএনএ, আমাদের বডির 90% ডিএনএ থাকে হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে, এখানে। অর্থাৎ আমার বডির 90% ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। এখন তোমরা বলতে পারো তাহলে আর 10% কোথায় থাকে? আর 10% থাকে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদের গাছের প্লাস্টিড, এবং একটু বাইরে, মানে এই নিউক্লিয়াসের বাইরে 10% ডিএনএ থাকে। এই যে ডিএনএটা শুনছো না, তার মানে সেটা কি আমাদের কোষে থাকে? হ্যাঁ, কোষের কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের কোথায়? ক্রোমাটিন তন্তুতে। ক্রোম মানে কি? রঙিন। টিন মানে সুতা, রঙিন সুতা। অর্থাৎ এই রঙিন সুতাগুলো কি তুমি ডিএনএ বলতে পারো, যদি এখানে হিস্টোন নামে একটা প্রোটিন রয়েছে। এখন তাহলে এই যে ক্রোমাটিনগুলা, সেই ক্রোমাটিনগুলো যখন তোমার একটু মুছতেছি এটা,
এই এই যে ক্রোমাটিনগুলো যখন একটু বড় হয়, মোটা হয়, তোমার হচ্ছে এই ক্রোমাটিনগুলো যখন সংকুচিত হয়ে যায়, কাঠও হয়, মোটা হয়, মোটা মোটা দেখা যায়, তখন সেটাকে বলা হয় ক্রোমোজোম। সেটা কি বলা হয়? ক্রোমোজোম। এটাকে বলা হয় ক্রোমোজোম। দেখো, ক্রোম মানে কি জানো তো না? ক্রোম মানে হচ্ছে রঙিন। আমরা পড়ছি, আমাদের মোবাইলেও ক্রোম আছে, আমরা ইউজ করি, রঙিন। আর জুম মানে হচ্ছে তোমার হচ্ছে অংশ, অর্থাৎ রঙিন অংশ। অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে রঙিন অংশ সেটাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম কি? ক্রোম মানে হচ্ছে রঙিন, জুম মানে অংশ। এই যে নিউক্লিয়াসের যে রঙিন অংশ সেটাকে ক্রোমোজোম বলে। দেখো, সেম জিনিস কিন্তু। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় তোমরা যখন ছোট ছিলাম, চাইনি, তখন আমাদেরকে কি বলা হয়তো? শিশু, বেবি বলা হয়তো। যদি আমরা বেবি শব্দটা যাক, এখন এই যে তোমার হচ্ছে এই যে ক্রোমোজোম, আমরা যখন আস্তে আস্তে বড় হই, তখন তখন আর বেবি বলা হয় না। বেবি বললে যদিও বলা হয়, তোমরা স্পেশালি কাউকে বলে থাকো, এটা না। আসলে যখন আমরা বড় হই, তখন আমাদেরকে বলা হয় কিশোর। আমি কিন্তু সেম মানুষটা একটা সময় পরে গিয়ে বলা হচ্ছে কিশোর। আর একটু বড় যখন হই, তখন বলা হয় তোমার হচ্ছে যুবক বা যুবতী। আর একটু বড় আধ বয়সী, এরপর হচ্ছে বুড়া বা বুড়ি। তোমরা কিন্তু হয়ে যাবে, আমি হতে চাই না। সো এখন দেখো, এই যে তোমার হচ্ছে সেম জিনিস, সেম মানুষটাই ছিলাম আমি। একটা সময় শিশু, আর একটা সময় তোমার হচ্ছে কিশোর, এরপর হচ্ছে তোমার হচ্ছে আধ বয়স্ক, যুবক যুবতী, তারপর হচ্ছে আধ বয়স্ক, তারপর হচ্ছে আমরা বুড়া হয়ে যাচ্ছি। সেম মানুষ, কিন্তু আমরা বিভিন্ন শব্দ দিয়ে আমাদের নিজেদেরকে ডিফাইন করি। ঠিক সিমিলারলি সেম জিনিস, ক্রোমাটিন তন্তু মানে রঙিন সুতা, সেটা যখন কাটো মোটা হয়, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম, মানে যখন মোটা হয়, অবস্থার পরিবর্তন হয়। আবার এই ক্রোমোজোম যখন তোমার হচ্ছে এরকম লম্বালম্বি ভাগ হয়ে যায়, লম্বালম্বি দুই ভাগ করে ফেলবো, তখন এই যে দুই ভাগ হয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। সেম জিনিস, ক্রোমাটিড বলা হয়। ক্রোমাটিড বলা হয়। আসলে আমাদের এগুলোর মধ্যে কনফিউশন থাকে, কখনো বলো ক্রোমাটিন, কখনো বলো ক্রোমোজোম, কখনো বলো ক্রোমাটিন। সেম জিনিস, জাস্ট অবস্থার পরিবর্তন হয়। যেমন আমরা ছিলাম শিশু, কিশোর, যুবক, যুবতী, আধ বয়স্ক, বুড়া, এরকম সেম জিনিস। তাহলে এই যে ক্রোমোজোম, তুমি যখন এটাকে জুম করবা, এটাকে যখন এই সুতাকে যখন জুম করবা, তুমি দেখতে পাবা যে এই সুতাগুলো এইভাবে করে কতগুলা এরকম বুটা নিয়ে আছে। আচ্ছা দেখো, এই আমি ক্রোমোজোমটাকে জুম করে দেখতেছি, জুম করে। তুমি বলতে স্যার আপনি বলছেন না এখানে ডিএনএ আছে, সেটা কোথায়? সেটাই তো দেখাচ্ছে, একটু খেয়াল করো। দেখো, এই যে ক্রোমাটিনকে যখন আমি জুম করব, আমি দেখতে পারি এরকম প্রায় 8টা এরকম করে গোল গোল বস্তু সদৃশ জিনিস রয়েছে, এরপরে এরকম না একটা তারের মতো একটা জিনিস চলে গেছে। এইটাকে যখন আমি আর জুম করব, তখন আমি দেখতে পাবো যে আসলে তোমার হচ্ছে এটাকে যখন জুম করতেছি, এই যে এইভাবে করে তোমার হচ্ছে একটা সুতা চলে গেছে অনেকটা। এই যে আমি কিন্তু এটাকে জুম করছি, অর্থাৎ এই যে এটাই হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ। অর্থাৎ এই হিস্টোনকে প্যাচ দিয়ে ডিএনএ ডাবল হেলিক্সে চলে গেছে। অর্থাৎ তুমি যখন ক্রোমোজোমকে জুম আউট করবা, জুম করলে তুমি আসলে এটা ডিএনএ ছাড়া আর কিছুই দেখবে না। ডিএনএগুলো হচ্ছে তোমার হিস্টোনের ঘিরে চলে গেছে। এইটাই হচ্ছে সেই ডিএনএ। এটা হচ্ছে কোড, যে কোড, এটা ফান্ডামেন্টাল কোড, যেটা দিয়ে আসলে আমরা এইভাবে দেখবা মানুষের যে ডিএনএটা রয়েছে, এর মধ্যে যে কোডিংটা রয়েছে, দেখো তোমার আব্বাম্মু দেখে আমার আব্বাম্মু দেখে আমি হয়েছি, এভাবে করে আস্তে আস্তে মানুষ থেকে মানুষই হয়। কারণ আমাদের ডিএনএর ভিতরে আসলে কোডটা করা আছে। তুমি এই যে বড় হয়ে কেমন দেখতে হবা, এটা সম্পূর্ণটা এই ডিএনএর ভিতরে কোড করা আছে, কোডিং করা আছে। তোমরা কম্পিউটার গেম খেলো না? কম্পিউটার গেমের মধ্যে দেখবে যে অ্যানিমেশনে তোমার হচ্ছে, দেখুন আমি পাবজির কথা বলি, মনে করো পাবজি তুমি যে তোমার হচ্ছে শ্যুট করতেছো এনিমিকে, ঠিক আছে, হেডশট, তখন দেখবা যে তুমি সেখানে একজ্যাক্টলি তুমি মানুষটাকে দেখতেছো, এখানে অ্যানিমেটেড মানুষ গুলি করতেছো। এই জিনিসগুলো কীভাবে হয়েছে? এগুলো আসলে এই কোডের মাধ্যমে, জাস্ট ম্যাথ, এটা গণিত, আর কিছুই না আসলে ফান্ডামেন্টালি। এবং সেটা দিয়ে তোমার হচ্ছে এটা চলতেছে। ঠিক সিমিলারলি তুমি দেখতে কেমন মানুষ হবা, সব কিছু তোমার এই ডিএনএ কোডের ভিতরে তোমার কোড করা আছে।
আল্লাহ তাআলা এই কোডগুলো করেছেন। এবং তুমি দেখতে কতটুকু লম্বা হবে, তোমার কালারটা কেমন হবে, চুল কেমন হবে, এভরিথিংস সব কিছু কোড করা আছে। ভাই দেখো, তাহলে আমরা ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের সেই ক্রোমোজোমটাই আসলে ডিএনএগুলোকে পেঁচিয়ে 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 এগুলা তোমার হচ্ছে ক্রোমোজোম হয়েছে। এখন দেখো, তাহলে আমরা এটা যেহেতু পুরোটাকে বলা হয় নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের পর্দা, তাই হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা তোমার হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণ, এটা কি করে? এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তোমার হচ্ছে কি করে? সেভ করে। এরপর তুমি যে কালো অংশ দেখতে পাচ্ছ এখানে, যে কালো, এই কালো অংশটাকে তোমার বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। এই কালো অংশটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা আমাদের এখানেও রয়েছে নিউক্লিওলাস। সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমের ঘনকুঞ্জনের থেকে সৃষ্টি হয় আসলে। এই যে তোমার হচ্ছে নিউক্লিওলাস, সেটা তোমার হচ্ছে ঘনকুঞ্জন থেকে সৃষ্টি হয়। তোমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচারটা পড়বা তখন বুঝতে পারবা। এখন তোমার হচ্ছে এই নিউক্লিওলাস হচ্ছে কি করে জানো? রাইবোজোম তৈরি করে। রাইবোজোম এটা একটা তুমি হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন। এখন দেখো, সেই রাইবোজোমটা সিনথেসিস করে সেই আসলে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে যায়, সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লেগে যায়। আচ্ছা, এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার নিউক্লিওলাস, এটা হচ্ছে তোমার হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোম মানে রঙিন, টিন মানে সুতো। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র তোমার হচ্ছে। তাহলে আমাদের নিউক্লিয়াসের গঠনটা হয়ে গেছে এবং আমরা আরও বিস্তারিত কিছু জানলাম। এখন আমি এটা একটু মুছতেছি। এরপর হচ্ছে তোমার হচ্ছে আমরা নিউক্লিয়াসটা জেনেছি আমরা। এখন তোমাদেরকে যে জিনিসটাকে সেটা হচ্ছে এটা, এই যে এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। তোমরা এখন বলতে পারো স্যার নামটা একটু কঠিন, এটা একটা নাম মাইটোকন্ড্রিয়া, যদি একটা প্রি হিস্ট্রি রয়েছে। অর্থাৎ কোষের ভিতরে এরকম একটা আমরা জিনিস দেখতে পারলাম, সেটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলবো। এবং মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা জানলে আরো ভালোভাবে আমাদের মনে থাকবে। এখন এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। এটা আমাদের উদ্ভিদ কোষেও রয়েছে, প্রাণী কোষেও রয়েছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। কি বলা হয়? পাওয়ার মানে শক্তি। অর্থাৎ তুমি যে খাবারগুলো খাচ্ছ, এই খাবারগুলো আমাদের গলাবিল হয়ে এদিক দিয়ে আসে, আমাদের পাকস্থলীতে যায়। এরপরে তোমার হচ্ছে এখানে পরিপাক হয়ে তোমার হচ্ছে এই খাবারগুলো রক্তে আমাদের প্রত্যেকটা কোষে কোষে নিয়ে যায়। এই যে কথা বলতেছে, হাড় চলা করতেছি, এত কিছু যে করতেছি, তোমার হচ্ছে আমাদের শক্তি দরকার না? তবে আমি যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলোকে রক্ত পরিবহন করে নিয়ে আমাদের কোষে নিয়ে যায়। এবং কোষে তোমার হচ্ছে যে এই যে মাইটোকন্ড্রিয়া আছে না, এই মাইটোকন্ড্রিয়া এই খাবারগুলোকে লাথি মারে ঢুকাই দেয়। ঢুকাই দেয় জানো? ইনসুলিন। তো যাই হোক, এই যে তোমার এই মাইটোকন্ড্রিয়া তোমার হচ্ছে খাবারগুলো ঢুকাই দেয়, এই মাইটোকন্ড্রিয়া করে এগুলোকে তোমার হচ্ছে একেবারে ফ্রাই করে, ভার্ন করে শক্তি উৎপন্ন করে। এই শক্তি দিয়ে এই আজকে তোমাদের সাথে ক্লাস করতেছি, কথা বলতেছি, মুভমেন্ট করতেছি, তোমরা হাঁটাচলা করতেছো, সব কিছু যে তোমার আমাদের বডিতে শক্তি দিয়ে করতেছে। আর এই শক্তিটা উৎপন্ন করে আমাদের মাইটোকন্ড্রিয়া। তার মানে কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া রয়েছে, সেই মাইটোকন্ড্রিয়া হচ্ছে অ্যাটিপি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। তাইলে এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা তোমার পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস বলা হয়। এরপরে তোমার হচ্ছে তার মধ্যে এটা তো বুঝতে পারছো না। এরপর হচ্ছে তোমার হচ্ছে রয়েছে তোমার হচ্ছে প্লাস্টিড। এটা কিন্তু প্লাস্টিক না, এটা হচ্ছে প্লাস্টিড। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। এটা কিন্তু আমাদের প্রাণী কোষে নাই। তোমরা বলতে পারো স্যার এটার বিশেষত্ব কি? এই প্লাস্টিডটা হচ্ছে 3 ধরনের প্লাস্টিড রয়েছে। কয় ধরনের প্লাস্টিড রয়েছে? 3 ধরনের। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়। ক্রোমোপ্লাস্ট মানে ক্রোম মানে হচ্ছে রঙিন, এই যে ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের জন্য উদ্ভিদের পাতাগুলো কালারফুল হয়, ভিন্ন কালার। আর হচ্ছে লিউকোপ্লাস্ট, যেগুলো তোমার হচ্ছে কি না কালারলেস, লিউকো অর্থই কালারলেস। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের কারণেই উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়। এখন এই প্লাস্টিকটা উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে নাই। এই প্লাস্টিক কি করে দেখো, আমি প্লাস্টিককে যদি জুম করে আঁকি, আমি এই প্লাস্টিকের অনেকগুলো প্রকারের মধ্যে আমি ক্লোরোপ্লাস্ট আঁকতেছি। এই যে আমি বস্তার মতো কতগুলো জিনিস দেখতেছো, এগুলোকে থাইলাকয়েড বলা হয়। কি বলা হয়? থাইলাকয়েড। এই যে আমি প্লাস্টিককে কিন্তু জুম করে আঁকতেছি, এই যে প্লাস্টিককে জুম করে আঁকতেছি। এই যে প্লাস্টিকে তোমার হচ্ছে এই যে বস্তা সদৃশ কতগুলো জিনিস দেখতে পাচ্ছ না, এই বস্তা সদৃশ জিনিসগুলোকে থাইলাকয়েড বলা হয়। এই যে আমি বাকি বিস্তারিতগুলো বলতেছি না, এই থাইলাকয়েডে এই তোমার হচ্ছে কতগুলো এই যে রঙিন পিগমেন্ট থাকে, রঙিন ছোট ছোট এই যে রঙিন পিগমেন্ট, এই যে রঙিন পিগমেন্ট, আমি অন্য কালার দিয়ে বুঝাই যদিও, তোমার হচ্ছে এগুলো যদি সবুজ দিলে ভালো হইতো সম্পূর্ণটা। আচ্ছা, এই যে রঙিন পিগমেন্ট, এই রঙিন পিগমেন্টগুলা কে বলা হয়? তোমার হচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ আমাদের কোষের ভিতরে, উদ্ভিদ কোষের মধ্যে একটা প্লাস্টিক রয়েছে। এই প্লাস্টিক তিন ধরনের, এর মধ্যে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানে হচ্ছে সবুজ, এই যে ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরো মানে হচ্ছে সবুজ। তো দেখো এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টে তোমার হচ্ছে আমি যখন জুম দিয়ে আঁকবো দেখবে এরকম কতগুলো বস্তা রয়েছে, বস্তা সদৃশ কতগুলো জিনিস রয়েছে দেখতে পাচ্ছ। এই বস্তা সদৃশ জিনিসের ভিতরে কতগুলা এরকম পিগমেন্ট থাকে, রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক পদার্থ। এই পিগমেন্টগুলোকে বলা হয় ক্লোরোফিল। এই পিগমেন্টকে কি বলা হয়? ক্লোরোফিল বলা হয়। তো এখন দেখো সেই ক্লোরোফিলগুলা, এই ক্লোরোফিল থাকার কারণে এটাকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এই ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়। তোমরা আজকে জানতে পারছো উদ্ভিদের পাতা কেন সবুজ হয়। উদ্ভিদের পাতা সবুজ হয় তোমার হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট থাকার কারণে। সেটা কোথায় থাকে? তোমার হচ্ছে এই যে প্লাস্টিকের তোমার থাইলাকয়েড, এই বস্তা সদৃশ জিনিসের ভিতরে যে পিগমেন্ট থাকে না, এই পিগমেন্টের ভিতরে এই ক্লোরোফিলগুলো থাকে। এবং ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল তোমার হচ্ছে একটা কাজ করে, সেটা হচ্ছে এই ক্লোরোফিলগুলো তোমার সূর্যের আলো গ্রহণ করে এবং তোমার হচ্ছে উদ্ভিদের এই শিকড় হয়ে তোমার পানিগুলো ওঠে, সেই পানিগুলো নেই, মানে H2 পানিগুলো নেই। তারপর হচ্ছে তোমার হচ্ছে এই সূর্যের আলো যে প্রোটনগুলো আছে, এই ক্লোরোফিল সেই প্রোটনগুলোকে অ্যাবজর্ব করে এবং তোমার বাতাস থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড নেয় এবং এই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তোমার হচ্ছে গ্লুকোজ বা খাবার তৈরি করে। বুঝতে পারছো? অর্থাৎ দেখো এই প্লাস্টিকটাই তোমার হচ্ছে খাবার তৈরি করে। এই যে তাহলে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? উদ্ভিদ খাবার তৈরি করে এই প্লাস্টিকের মাধ্যমে। প্লাস্টিক আছে বলেই উদ্ভিদ খাবার তৈরি করতে পারে। আমরা কেন পারি না? কারণ আমাদের প্লাস্টিক নাই। তাহলে আমরা প্লাস্টিক কি সেটা জানলাম। তাহলে প্লাস্টিক থাকে শুধু উদ্ভিদ কোষে। আমি আবার একটু রিক্যাপ করতেছি। দেখো প্লাস্টিকে তোমার হচ্ছে কি রয়েছে, প্লাস্টিকে যেমন জুম করে রাখতেছি, এখানে কতগুলো তোমার বস্তা সদৃশ জিনিস রয়েছে, সেখানে কতগুলা তোমার হচ্ছে রঙিন পিগমেন্ট রয়েছে। এই রঙিন পিগমেন্টগুলোকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলগুলো কি করে? তোমার সূর্যের আলোগুলোকে ক্যাপচার করে এবং তোমার হচ্ছে এই শিকড় দিয়ে যে পানিগুলো তুলে সেই পানিগুলো এবং তোমার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তোমার গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ হচ্ছে খাবার এবং সে তার নিজের কাজে লাগিয়ে অবশিষ্টগুলোকে জমা রাখে, ফলে সেগুলো আপেল, আম, অন্যান্য শ্বেতসার হিসেবে জমা থাকে। আমরা সেখান থেকে চুরি করে খাই ফেলি, তার মানে আমরা সবাই চোর। এখন দেখো তাইলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানলাম, প্লাস্টিক সম্পর্কে জানলাম, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানলাম। এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলতেছি, উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিক আছে, আমাদের নাই, ফলে আমরা খাবার তৈরি করতে পারি না। আমরা কেন খাবার তৈরি করতে পারি না তোমরা সেটা বুঝেছ। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো তোমার হচ্ছে এই যে লাইসোজোম, সেটা যেমন উদ্ভিদ কোষে রয়েছে, প্রাণী কোষে রয়েছে। লাইসোজোমকে আমি ডাস্টবিন বলি। ডাস্টবিন কেন? কারণ সে কোষের যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে সে তোমার হচ্ছে খেয়ে ফেলে এবং কোষে যদি কোনো কিছু আক্রান্ত হয় তখন সে আর্মি হিসেবে কাজ করে।
এগুলো বাহিনীর মতো, বুঝতে পারছো? মানে সব কিছুকে মেরে একেবারে ধ্বংস করে দেয় এবং সকল ধরনের ময়লা এবং ইয়াগুলোকে আবর্জনা করলে সে তার ব্যাগের ভিতরে নিয়ে যায়। অর্থাৎ লাইসোজোমকে আমি ডাস্টবিন বলতে পারি এক প্রকার। এখন তোমার হচ্ছে আমরা লাইসোজোম সম্পর্কে জানলাম। এখন তোমার হচ্ছে এটা হচ্ছে গলগি বডি, গলগি বস্তু বলা হয়। এটা কি বলা হয়? গলগি বা গলজি বস্তু, গলগি বডি। এরপরে এটাকে গলজি বডি বা গলগি বস্তু বলা হয়। এটাকে সিমিলারলি তোমার হচ্ছে এই যে এটাকে বলা হয় ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। তাইলে আমি তোমাদের মোটামুটি এখানে আরো অনেক কিছু রয়েছে। তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে সেন্ট্রোজোম, তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম বোঝা। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম এটা আমাদের আসলে কনফিউজ করে ফেলে। যেমন তোমার হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আবার প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। নিউক্লিয়াস সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, কিন্তু প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা সেই জিনিসগুলো বুঝি না। এখন দেখো সাইটোপ্লাজম হচ্ছে দেখো এই নিউক্লিয়াস ছাড়া এবং কোষপ্রাচীর ছাড়া এই যে তোমার হচ্ছে যে জিনিসগুলো রয়েছে বাইরে, এই ফ্লোটাকে জেলি সদৃশ যে জিনিসটা রয়েছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আবার বলতেছি দেখো, এই নিউক্লিয়াস ছাড়া, কোষপ্রাচীর ছাড়া এই তোমার বাইরে যে জেলি সদৃশ যে পুরো জিনিসগুলো রয়েছে সবগুলোকে বলা হয় সাইটোপ্লাজম, সবগুলোকে। ঠিক সিমিলারলি আমাদের প্রাণী কোষে নিউক্লিয়াস ছাড়া সবগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে? তোমার হচ্ছে কোষপ্রাচীর ছাড়া বাকি সবগুলাকে ইনক্লুডিং নিউক্লিয়াস সহকে তোমার হচ্ছে বলা হয় তোমার হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে আমরা সাইটোপ্লাজম কি এবং প্রোটোপ্লাজম কি সেটা বুঝছি। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস ছাড়া এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপ্রাচীর ছাড়া, প্রাণী কোষের ক্ষেত্রে তো কোষপ্রাচীর নাই। তাহলে দেখো তোমার হচ্ছে নিউক্লিয়াস ছাড়া এবং কোষপ্রাচীর ছাড়া বাকি সবগুলা এগুলাকে বলা হয় তোমার সাইটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হচ্ছে সবগুলা, শুধু কোষপ্রাচীরটা বাদ। আর আমি যদি প্রাণী কোষে সবগুলা মানে এখানে ভিতরে যেগুলো জীবিত রয়েছে আর কি সবগুলাকে বলা হয় প্রোটোপ্লাজম। এখন তুমি বলো তো এখানে এই যে মাইটোকন্ড্রিয়া, এটা কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? হ্যাঁ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা কি প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু? হ্যাঁ। নিউক্লিয়াস, এটা কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? না। তাহলে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি এই কোষকে বর্ণনা করার চেষ্টা করেছি। এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদাভাবে পড়তে হবে। তোমার মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর ভিতরে তোমার হচ্ছে রাইবোজোম রয়েছে, ঠিক আছে, এবং কোষ কঙ্কাল রয়েছে, এখানে অনেক কিছু জিনিস রয়েছে সেগুলোকে আমরা বিস্তারিত পড়তে হবে এক একটাকে আলাদা আলাদাভাবে। তুমি প্লাস্টিক নিয়ে বিস্তারিত পড়বা, প্লাস্টিক এটা বিশাল একটা পড়া আসলে। তাইলে আমাদের এখানে প্রত্যেকটি বস্তু নিয়ে আসলে বিস্তারিত পড়া যায়। আমি চেষ্টা করেছি জাস্ট কোষগুলাকে মুডের উপর বোঝা, কারণ আমরা যখন বায়োলজি পড়বো তাহলে আমাদের যে বডিটা যে জিনিস দিয়েই গঠিত আমরা যদি সেই জিনিসটাই না পড়ি, আমাদের যে গাঠনিক কোষ, তাহলে আমি বায়োলজিটা ভালোভাবে বুঝবো না। বায়োলজি যেখানেই যাও না কেন তুমি ভালোভাবে পড়ার জন্য তোমার কোষের গঠন জানতে হবে। আমি চেষ্টা করেছি এই ক্লাসের মধ্যে মোটামুটি একটা কোষের একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।